হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব আরাফাত পরিবহনের আইশার স্কাইলাইন 2015 মডেলের বাসের উপরে তৈরি স্লিপার বাসে দিনাজপুর থেকে ঢাকা আসার একটা কমপ্লিট ভিডিও। দেশের ওয়ান অফ দ্য মোস্ট ইমার্জিং এবং আইশারের সবচেয়ে কোয়ালিটিফুল 2015 মডেলের এই স্লিপার বাসে আমার দিনাজপুর থেকে ঢাকা আসার খুঁটিনাটি সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে, এবং ভিডিওটি কিছুটা এমনভাবে তৈরির চেষ্টা করব যেটি দেখলে আপনার মনে হয় আপনিও আমার সাথে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসছেন। এই দিনের ভিডিওটা একটু ইন্টারেস্টিং ছিল, কারণ যমুনা সেতু থেকে এলেঙ্গার যে রাস্তাটা সেটা পুরোপুরি বন্ধ ছিল, যার কারণে আমাদের বাম দিয়ে আসতে হয়। তবে এই সুবাদে ভুয়াপুরা রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা আপনারা এনজয় করতে পারবেন ভিডিও জুড়ে। সো দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি দিনাজপুর টু ঢাকা বাই আইশার স্কাইলাইন 2015 স্লিপার বাস অফ আরাফাত পরিবহন। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। প্রথমে অল্প সময়ের ভিতরে বাসের ইন্টেরিয়রটা দেখাই। গতানুগতিক স্লিপার বাসের যেরকম ইন্টেরিয়র সেরকমই ইন্টেরিয়র, তাই ইন্টেরিয়রে খুব বেশি একটা টাইম নিব না। বাংলাদেশে আপনারা যেরকম স্লিপারের ফরমেশন দেখেন যে এক পাশে ডাবল বেড অন্য পাশে সিঙ্গেল বেড, একই ফরমেশনে এই বাসটাকে তৈরি করা হয়েছে, যেখানে 30টি বেড রয়েছে, 20টি ডাবল বেড এবং 10টি স্লিপার বেড, কিংবা 10টা কাপল অফ বেড এবং 10টা সিঙ্গেল বেড। এইভাবে উপরে এবং নিচে টোটাল 15টি করে 30টি বেড রয়েছে। বেডে যা যা থাকা দরকার একটা জার্নির জন্য 10-12 ঘন্টার সব কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা সুপারভাইজারকে কল করার অপশন দেখতে পারবেন, চার্জিং পোর্ট দেখতে পারবেন। এছাড়া আলাদা করে একটি সুইচের অপশনও দেওয়া আছে, যেটা আপনার রিডিং লাইট কন্ট্রোল করতে সাহায্য করবে। তো এইটাই হচ্ছে মোটামুটি বাসের ইন্টেরিয়র ডেকোরেশন, যেখানে সিম্পলের ভিতরে একটা গর্জিয়াস ইন্টেরিয়র দেওয়ার চেষ্টা করা হয়েছে। মেনলি ঠাকুরগাঁও থেকে আমাদের বাসটি ছেড়ে এসেছে এবং সময় স্বল্পতার জন্য আমি ঠাকুরগাঁও যেতে পারিনি। দিনাজপুরের 10 মাইল থেকে আমরা বাসে উঠি। বাসে ওঠার সময় আপনারা দেখবেন যে সুপারভাইজার আমাদের আলাদা করে একটা পলি দিয়ে দেয়, এটা হচ্ছে জুতা রাখার জন্য। কিছু স্লিপার বাসে আলাদা করে কার্পেট থাকে না, তো সেগুলোতে হচ্ছে আপনারা জুতা সহ উঠতে পারবেন, এবং কার্পেট সহ অনেকগুলো স্লিপার বাসে আপনারা দেখবেন যে জুতা খুলে উঠতে হয়। তো আমাদের বাসটা ঠাকুরগাঁ থেকে ছেড়েছে, সেখান থেকে দিনাজপুর রংপুর দিয়ে হচ্ছে আমরা বগুড়ার দিকে যাব। সো আমরা আমাদের জার্নি শুরু করলাম। রাস্তায় সেরকমভাবে কোনো বাস ছিল না, ম্যাক্সিমামলি ট্রাকই ছিল, এবং আমাদের যেটা স্পিড ছিল সেটা ইউজুয়ালের চেয়ে ভালো। স্কাইলাইন 2015 মডেলের এই বাসগুলোতে কিন্তু কামিন্স ইঞ্জিনের অ্যাপ্লাই করা হয়, যেটা বেশ শক্তিশালী একটা ইঞ্জিন এবং 180 হর্স পাওয়ার জেনারেট করে বাসটা। মোটামুটি 70 থেকে 80 এরকম এভারেজ স্পিডে আমরা ফুড ভিলেজের দিকে আগাতে থাকি। আরাফাত পরিবহনের সিইও মিস্টার আনিসুর রহমান সাহেবের সাথে এই বাসগুলো সম্পর্কে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম, এখন আমরা আছি আরাফাত পরিবহনের সিইও মিস্টার আনিসুর রহমান শিল্পী সাহেবের সাথে। স্যারের সাথে আমরা জানতে চাই যে স্যার অলরেডি আইশার স্কাইলাইন 2015 কিছু বাস দিয়ে বিজনেস করতেছে এবং সামনেও হয়তো কিছু বাস নামবে। তো এই সম্পর্কে আইশার স্কাইলাইন এই নতুন চেসিসটা সম্পর্কে যদি স্যার কিছু শেয়ার করেন। মূলত এটা আইচার ভলভো জয়েন্ট ভেঞ্চার। তো সেই হিসাবে গাড়ি ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন, এবং আমরা যেহেতু মেইন ইঞ্জিনের সাথে কম্প্রেসার সেট করে এসি পরিচালনা করি, সেই ক্ষেত্রে আইচার স্কাই লাইনটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে এখন পর্যন্ত। যেহেতু গাড়ি নতুন, 2-4 বছর গেলে বোঝা যাবে এটার মানে ভবিষ্যৎ অবস্থাটা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিচ্ছে, এবং পিছনে এয়ার সাসপেনশন যাত্রীদের কমফোর্টেবলের জন্য। তারপর ইঞ্জিনটাও কামিন্স ইঞ্জিন শক্তিশালী, সেই হিসেবে বেশ মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি আমরা ইনশাআল্লাহ। আমাদের বহরে বর্তমানে আইশার স্কাইলাইন বাসের সংখ্যা কয়টি এবং সামনে কয়টি যোগ হতে পারে? এখন বর্তমানে আমাদের 4টি বাস রানিং আছে, তার মধ্যে 2টা স্লিপার, এটা ঢাকা থেকে রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও রুটে চলতেছে, আর 2টা বিজনেস ক্লাস দিনাজপুর কাহারোল রুটে চলতেছে। আরও 2টা গাড়ি আমরা ঈদের সামনে নিচ্ছি, স্লিপার বানাচ্ছি, এটা চলবে হচ্ছে ঢাকা থেকে গাইবান্ধা রুটে, এবং ঈদের পরে আরও চেসিস আমাদের 4টা সংযোগ হবে। এগুলো মূলত গাইবান্ধা রুটের জন্য তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে পরিকল্পনা আছে, দেখা যাক আল্লাহ ভরসা।
এখন সময় রাতের 4:02। আমরা আছি বগুড়া ফুড ভিলেজে। অনেকেই আসলে ব্লগ আপলোড দিলে প্রশ্ন করেন যে ফুড ভিলেজ তো ভেঙে দিছে, ফুড ভিলেজে কীভাবে যান। ফুড ভিলেজ হচ্ছে মেইনলি দুইটা, একটা সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে আর একটা বগুড়াতে। এইখানে আপনারা আরাফাতের দুইটা ক্যাটাগরির স্লিপারই দেখতে পারবেন। জাস্ট অল্প একটু খাবার খেয়ে আমরা আবার বাসার দিকে চলে যাই। রাস্তায় জ্যাম থাকার কারণে অন্য ড্রাইভার যারা ছিল আরাফাত পরিবহনের, তারা আমাদের বলতেছিল যে একটু লেট করে বের হলো সমস্যা নেই, একটু লেট করে বের হন। এলেঙ্গাতে অনেক বেশি জ্যাম ছিল, এর কারণে আমরা ফুড ভিলেজে আরও একটু বেশি সময় দাঁড়াই। এই বাসের ব্যাপারে একটা জিনিস যে এইটা হচ্ছে একটা লাইফ টাইম লং চেসিস, ডোমেক্স চেসিস এগুলো। তো বাসটা হচ্ছে চেসিস আজীবন থাকবে এরকম একটা থিওরি দিয়ে তৈরি। তো স্কাইলাইন 2015 মডেলের এই বাসগুলো যারা রিজনেবল প্রাইসে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে। যদিও স্লিপার বাস ইউজুয়ালি এরকম জোরে চালায় না, তবে যেহেতু ফুড ভিলেজ আসছে আমাদের হচ্ছে রাতের 4টা বেজে গেছে, আর এটা হচ্ছে ভোর 5টা-6টার দিকে আমাদের পৌঁছে যাওয়ার কথা। আর এলেঙ্গাও সামনে হচ্ছে অনেক বেশি জাম আছে, এই কারণে আমরা একটু স্পিডিলি ক্রুজ করতেছিলাম। এইদিকে আপনারা দেখবেন যে রাস্তা একদমই ফাঁকা। রাস্তা ফাঁকা একটা কারণেই হয়, যদি ওই পাশ থেকে গাড়ি ঠিকঠাক না আসতে পারে তো বোঝাই যাচ্ছে যে সামনে খুব বড় একটা জ্যাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। নাহার এগ্রো আপনারা বামে দেখতে পাচ্ছেন, অর্থাৎ চান্দাইকোনার কাছাকাছি আমরা চলে এসেছি। একটু পরে আমরা সিরাজগঞ্জ 4 রাস্তার মোট হাটিকুমরুলে পৌঁছে যাব।
ভোরের আলো অনেকটাই ফুটে যাচ্ছে, এই টাইমে আসলে ভিডিওটাও খুব সুন্দর হয় এবং জার্নিটা দেখতেও বেশি ভালো লাগে। সিরাজগঞ্জ 4 রাস্তার মোড়ে আমরা পৌঁছে গেছি 5টা বেজে 12 মিনিটে। এই জায়গাটা আমরা অল্পের জন্য বেঁচে যাই, কারণ ডিভাইডারের জন্য যে জিনিসগুলো দেওয়া আছে ওইগুলো একটা রাস্তায় পড়েছিল, আর এর কারণে আমরা ডান দিক থেকে ওভারটেক করার সময় আমাদের চাকা হয়তো এটার উপরে উঠে যেত, একটা বড় ঝাঁকি কিংবা বাসের অনেক বড় ক্ষতি হতে পারতো। তো লাস্ট মোমেন্টে গিয়ে বেঁচে যায় আর কি, যেহেতু ট্র্যাকটা সামনে ছিল এর কারণে সামনের অংশটা ভিজিবল ছিল না। এইটাই হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজে আসলে বোঝা যেত যে আমরা ফুড ভিলেজ পৌঁছে গেছি। তবে দুঃখের ব্যাপার হচ্ছে বাম দিকের থাকা ফুড ভিলেজটা আর নাই, এবং ফুড ভিলেজ নতুন করে হবে নাকি সে ব্যাপারেও অনেকটা সন্দিহান আর কি। মনে হয় না নতুন করে আবার হাটিকুমরুলে ফুড ভিলেজ হতে পারে। সিরাজগঞ্জ থেকে কিন্তু এখন অনেকগুলো এরকম আপনারা ওভারপাস দেখতে পারবেন। ওভারপাসের কারণে জামের পরিমাণ অনেক কমে গেছে। একে তো রাস্তা বড় হয়েছে, আর সেকেন্ড যেটা উপকার হয়েছে সেটা হচ্ছে নিচে দিয়ে যেই বাসগুলো দাঁড়ায় থাকতো কিংবা লোকাল যেই বাসগুলো যাত্রী উঠাতো সেটার কারণে কিন্তু কোচগুলো আটকা পড়তো, ট্রাকগুলো আটকা পড়তো। তো ওভারপাস হয়ে যাওয়ার কারণে কোচ কিংবা ট্রাক যাদের দাঁড়ানোর কোনো দরকার নেই তারা উপর দিয়ে চলে যেতে পারতেছে, এই কারণে জামের পরিমাণটা অনেকটা কমে গেছে। দেখতে দেখতে আমরা খুবই অল্প সময়ের ভিতরে কড্ডার মোড় চলে আসি। যমুনা সেতুর এই পার্টটায় গিয়ে বাস এবং ট্রেন পাশাপাশি চলাচল করে, ওই পার থেকে একটা ট্রেন আপনারা দেখতে পারবেন।
এখান থেকে বাসের লেন এবং ট্রাকের লেনগুলো আলাদা হয়ে যায়। বাম দিকে ন্যাশনাল ট্রাভেলসের একটা গাড়ি দেখতে পারবেন, হতে পারে এটার চাকা বাস্ট হয়েছে বা যে কোনো কিছু। তো এনিওয়ে আমরা এখন যমুনা সেতুর উপরে উঠে যাচ্ছি। বাম পাশ দিয়ে ট্রেনের সেতু দিয়ে একটি ট্রেন আমরা সামনে দেখতে পারতেছি, কিন্তু এই সিনটা ভবিষ্যতে আর দেখা যাবে না। বাম দিক থেকে হচ্ছে আপনারা দেখবেন যে নতুন যে সেতুটা রেলের, সেটা অলমোস্ট কমপ্লিট, এবং সেই সেতুটা কমপ্লিট হয়ে গেলেই এখন যে বাম দিক দিয়ে ট্রেনটা চলতেছে একদম বাসের গা ঘেঁষে, এই ট্রেন চলাটা কিন্তু আমরা দেখতে পারবো না, যেটা অনেক বেশি মিস করব। সেতুর শেষে একটু ডিফারেন্ট কাইন্ড অফ সিন, বাম দিয়ে আপনারা একটা জেরিন দেখতে পারবেন, ইউনিকের একটা গাড়িও কিন্তু বাম দিক থেকে আসতেছে। যদিও আমাদের সোজা যাওয়ার কথা এলেঙ্গার রাস্তা দিয়ে, তবে সেই রাস্তাটা বন্ধ জন্য ভুয়াপুর দিয়ে যেতে হচ্ছে। হয়তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে অথবা নষ্ট হয়ে গেছে, 2 লেনের রাস্তা, তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট বা নষ্ট হলেই পুরো রাস্তাটাই জাম লেগে যায়। আর বাংলাদেশের মানুষের স্বভাবও একটু খারাপ, কেউ নিয়ম মানে না, সবাই 2 লেনের রাস্তায় ডাবল লাইন করে ফেলে। আর এই অবস্থায় হচ্ছে কারো পক্ষে বসে থাকাও সম্ভব না, যখন আপনি দেখবেন যে ডান দিক দিয়ে সব গাড়ি চলে যাচ্ছে, আপনিও চাবেন যে রং সাইড দিয়ে তাড়াতাড়ি যাওয়ার। এই কারণে পুরো রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, হাইওয়ে পুলিশ রাস্তাটা বন্ধ করে দেয় এবং ভুয়াপুরের রাস্তা দিয়ে একটা ডাইভার্ট রাস্তা দিয়ে আমাদের যাওয়া লাগে। এই রাস্তাটা অনেক ন্যারো, ওই পার থেকে একটা ট্রাক আসলেই দেখতেছেন যে আমাদের একদম ব্রেক করে ওইটাকে পাস করতে হইতেছে, এরকম না যে আমরা ফ্লুয়েন্টলি ট্রাকটাকে পাস করে চলে যেতে পারতেছি। পুরো রাস্তায় আমাদের অনেক স্লো যেতে হবে, কারণ রাস্তা খুব একটা বড় না, এই জন্য আমি আমার বেডে চলে আসি এবং সাইট সিন এনজয় করতে পারি। খুবই সবুজ শ্যামল একটা দেশ আমাদের। এইটা হচ্ছে আপনি যত সিরাজগঞ্জ কিংবা একটা ভিতরের রাস্তায় যাবেন তত বেশি রিয়ালাইজ করতে পারবেন। এরপরে আমরা টাঙ্গাইলে উঠে পড়ি, সেখান থেকে জাম অনেকটাই কমে যায়, তবে সামনে আবারও জাম বাঁধে। এই জন্য টাঙ্গাইলের রাস্তাটা সামনে থেকে ভিডিও করার মতো কিছু ছিল না, বাসের অ্যামাউন্ট কম ছিল, ট্রাকের অ্যামাউন্ট একটু বেশি ছিল। স্লিপারের সবচেয়ে বড় সুবিধা আমি এটাই বলবো যে সাইড সিন খুব সুন্দর এনজয় করা যায়, মানে পর্দা যদি আপনি পুরোটা টেনে দেন এবং সাইডে হচ্ছে বিশাল একটা গ্লাস আপনি পাবেন, যেটা দিয়ে রাস্তার কিছু ভিউ আপনি দেখতে পারবেন এবং পাশের প্রকৃতিও দেখতে পারবেন। এইটাই স্লিপারের একটা বড় অ্যাডভান্টেজ।
এরপরে বাইপাইলে আমরা একটা ফাইনাল জাম খাই এবং সকাল 9টা বাজে আমরা পৌঁছে যাই টেকনিক্যালে। সেখানেই আমাদের যাত্রা শেষ হয় এবং আমি আমাদের বাসায় পৌঁছে যাই। ওভারঅল রাইডটা হচ্ছে একটু রিল্যাক্সিং রাইড ছিল। যাওয়ার ব্লকটা একটু বেশি স্পিডি এবং বেশি এনজয়িং, রোড ভিউ বেশি, বাসগুলো অনেক আছে, তো ওভারটেক এক্সেট্রা এটা যাওয়ার ব্লগে বেশি পাবেন, যেটা বিজনেস ক্লাসে আমি কাহারোল পর্যন্ত গেছিলাম। আর এইটার যে ব্লগটা এটা হচ্ছে মেইনলি একটা স্লিপারের ব্লগ, তো একটু রিল্যাক্সিং ব্লগে ছিল এবং ট্রাভেল করেও কিন্তু বেশ আরাম পাইছি বলা যায়। তো এই ছিল আমার আরাফাত পরিবহনের স্লিপার বাসের দিনাজপুর থেকে ঢাকা ভ্রমণের অভিজ্ঞতা। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমাদের টি শার্টটি অর্ডার করতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে।